এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাই আজকের এই সেশনে আসার জন্য। প্রথমেই আমরা আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে নির্ধারিত সময়ে লাইভ সেশনটি শুরু করতে না পারার জন্য। আজকের লাইভ সেশন হচ্ছে আমাদের ইংলিশ সাবজেক্ট নিয়ে, যে ইংলিশ সাবজেক্টে আসলে আমাদের ছোটবেলা থেকে একটা ভীতি থাকে। দেখা যায় যে স্কুলে আমরা এটার উপরে আলাদা জোর দেই। সো আজকের ইংলিশ সাবজেক্টে আমাদের টপিক হলো পার্টস অফ স্পিচ। সো আমরা জানি সবাই যে পার্টস অফ স্পিচ হলো 8 ধরনের হয়। প্রথমে আগে আমাদেরকে জানতে হবে পার্টস অফ স্পিচ এটা জিনিসটা কি। আমরা একটা সেন্টেন্সে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকি। এক একটি ওয়ার্ডের এক এক ধরনের ব্যবহার কিংবা এক এক ধরনের ফাংশন আছে। সো পার্ট অফ স্পিচ বুঝায় যে একটি ওয়ার্ডের ফাংশনটা কি, কেন এই ওয়ার্ডটি এই সেন্টেন্সে এসেছে, এই ওয়ার্ড ছাড়া কি এই সেন্টেন্সটি হতে পারতো কিনা। 1 নম্বর। 2 নম্বর হলো পার্টস অফ স্পিচে আমরা যে 8টা টাইপ দেখছি, প্রত্যেকটা টাইপের কিন্তু কিছু টেকনিক আছে, যে কখন আমরা নাউন ব্যবহার করব, কেন আমরা নাউন ব্যবহার করছি, কেন আমরা ভার্ব ব্যবহার করছি, এটসেট্রা। সো আজকে আমরা 1 বাই 1 দেখব যে প্রত্যেকটা আসলে কোনটা কি বোঝায়। প্রথমে আমরা দেখি নাউন। আমরা খুব সহজেই জানি যে নাউন বলতে আমরা বুঝি নামকে, কোনো কিছু, যে কোনো কিছু নাম হতে পারে। যেমন আজকে আমরা যেই মাধ্যমের সাহায্যে লাইভ সেশনটি নিচ্ছি সেই ফেসবুক, এই ফেসবুকও কিন্তু একটা নাম, এটাও নাউন। একইভাবে আমরা যেসব টেকনোলজি ইউজ করছি, যেসব টুলস ইউজ করছি, প্রত্যেকটা টুলসের নামকরণ হচ্ছে এক একটা নাউন। সো একইভাবে কিছু ক্ষেত্রে আবার ওইটি কোনো একটি অবজেক্টের নামের পরিবর্তে কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্রের নাম হতে পারে। যেমন ইলেকশন, যেমন ডেমোক্রেসি, কনভেনশন, এই এই জিনিসগুলো এক একটা সাবজেক্টের নাম, আসলে এগুলো কোনো অবজেক্ট, কোনো বস্তু, কোনো কিছুর নাম না। এই নাউনের মধ্যে আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। আমরা জানি কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন। আমরা ওইসব না দেখে আমরা আগে কিছু সিম্পল ইউজ দেখব। সবার আগে দেখব একটা সেন্টেন্সের 3টা ভাগ কি কি থাকে। আমরা সবাই জানি একটা সেন্টেন্সের ভাগ হচ্ছে 3টা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। 3টি পার্ট একটি সেন্টেন্সের, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখানে একটা জিনিস হয়তো আমরা অনেকেই জানি না, যে অবজেক্ট এই অংশটা কিন্তু অপশনাল। অবজেক্ট ছাড়াও কিন্তু সেন্টেন্স হতে পারে, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। কিছু কিছু ক্ষেত্রে যখন নির্দেশ দেওয়া হয়, ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম স্পিক, নির্দেশ দেওয়া হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে স্পিক। সো এখানে কিন্তু কোনো সাবজেক্ট আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নেই, বাট এখানে আসলেই সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইউ। কিন্তু একটা সেন্টেন্সের অবজেক্টটা এটা কিন্তু অপশনাল, এটা নট নেসেসারি থাকতেই হবে। এখন আমরা কমন একটা ভুল করি, আমরা অনেক সময় মনে করি একটা সেন্টেন্সের এই অংশটি অবজেক্ট, ওটা আসলে অবজেক্ট না, যেটা আমি এই সেশনের শেষের দিকে দেখাবো যে কিভাবে আমরা এই ভুলটা করি। কেন আমি সেন্টেন্সের এই 3টা অংশের কথা নিয়ে এসেছি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট? কারণ একটু আগে আমি আলোচনা করছিলাম নাউন নিয়ে, এবং এই সাবজেক্ট আর অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়। আমরা যেহেতু প্রোনাউন একটু পরে আলোচনা করবো, আমরা আপাতত নাউন নিয়ে থাকি। মনে রাখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটি অবশ্যই নাউন অথবা প্রোনাউন হবে। এখন আমি একটা সেন্টেন্স বলবো যেটা খুব ইজিলি ভুল ধরা যাবে। এখন এই সেন্টেন্সে আমি বলছি এই সেশনের আগে যে আই উইল বি কন্ডাক্টিং দিস সেশন, এই সেশনটি আমি পরিচালনা করব। এখন এইখান থেকে যদি আমরা বিটা তুলে দেই, আই উইল কন্ডাক্টিং দিস সেশন, এটা একটা কমন ভুল যেটা আমরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে, বিভিন্ন কমেন্টে দেখে থাকবো, যে এই ধরনের ভুলগুলো আমরা করছি। এই ধরনের ভুলগুলোর কারণ হলো
আমরা সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট অফ স্পিচ এটার কোনটার ব্যবহার কি এই জিনিসগুলো আসলে ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। যেমন এই জায়গাটায় আই হচ্ছে সাবজেক্ট, এই পুরো অংশটি ভার্ব এবং এই অংশটি হলো অবজেক্ট। একটু চিন্তা করে দেখি, আই একটু আগে বলছিলাম যে সাবজেক্ট হতে হবে নাউন অথবা প্রোনাউন। এখানে আমি আয়ের পরিবর্তে যদি আমার নামটি উল্লেখ করি, সাবজেক্ট হচ্ছে এখানে নাউন, অবজেক্ট দিস সেশন নাউন। এই সেন্টেন্সে অবজেক্ট অবশ্যই থাকতে হবে। আমরা এটাও আজকের লেসনে শিখব যে কখন আমাদের অবজেক্ট অবশ্যই থাকতে হবে। আমরা কিভাবে বুঝবো এই সেন্টেন্সটি অবজেক্ট ছাড়া সম্পূর্ণ না। আমরা এখন চলে যাব নাউনের কিছু ফাংশন নিয়ে, যে কোন কোন ক্ষেত্রে আমাকে নাউন ব্যবহার করতে হবে বা কিভাবে বুঝবো যে এই জায়গায় এখন একটা নাউন থাকবে। আই ওয়াজ এ গুড, এতটুকু যদি আমি লিখি, এটা আমরা যে কেউই বুঝতে পারছি যে আই ওয়াজ এ গুড এটি কোনো কমপ্লিট সেন্টেন্স না, এখানে কিছু একটা অবশ্যই প্রয়োজন। সো আমি দিয়ে দিলাম স্টুডেন্ট। এখন এই সেন্টেন্সটা যদি আমি এভাবে লিখতাম, আই ওয়াজ গুড, তখন কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট। এখানে কিন্তু আমাদের আর স্টুডেন্টটা আনার প্রয়োজন হচ্ছে না। সো এই সেন্টেন্সে কেন আমার স্টুডেন্টটা না আনলে সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না, আর এই সেন্টেন্সে না আনলেও কমপ্লিট হচ্ছে, এটার ডিফারেন্স হচ্ছে একটি বা একজন। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলছি ডিটারমাইনার, নির্দিষ্ট করে দিচ্ছে। এখানে যদি আমি না দিতাম, আই ওয়াজ গুড স্টুডেন্ট, এটা কখনোই কিন্তু ঠিক হতো না। কারণ যখনই আমি একটি নাউন ইউজ করব, যেখানে আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে এই নাউনটি কি বুঝাচ্ছে। ফর এক্সাম্পল, আমি বললাম আমি 5টি পেন্সিল কিনেছি, আই হ্যাভ বট 5 পেন্সিলস। যখন আমি 5 বলছি না, শুধু পেন্সিলস বলছি, শুধু পেন্সিল, তখন কিন্তু ওখানে কমপ্লিট হচ্ছে না। আই হ্যাভ বট 5 পেন্সিল, 5 দিয়ে আমি বলে দিচ্ছি আসলে কয়টা কিনেছি। I have bought pencil। এই সেন্টেন্স যদি কেউ শুদ্ধ বলে থাকে তাহলে আসলে এটা শুদ্ধ হবে না, কারণ এখানে অবশ্যই একটা ডিটারমাইনার লাগবে, হয় এ পেন্সিল অথবা 5 পেন্সিলস, 5টা পেন্সিল। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হলো ডিটারমাইনারের পরে নাউন বসে। আমি একটু আগেই বলেছি, আবার বলছি, ডিটারমাইনার জিনিসটা কি, যেটি একটি নাউনকে নির্দিষ্ট করে দেয়। সো যখনই আমরা দেখব কোনো জায়গায় একটা ডিটারমাইনার আছে, তাহলে বুঝবো যে ওই ডিটারমাইনারটা অবশ্যই কোনো না কোনো নাউনকে বুঝাচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি এই মার্কারটা দেখিয়ে বা একটা ল্যাপটপ দেখিয়ে বলি এই ল্যাপটপটা আমার, সো তখন আমি এভাবে বলবো দিস ইজ মাই ল্যাপটপ। সো যখনই আমি মাই দেখেছি, আমি আজকে শিখে নিলাম মাই হচ্ছে ডিটারমিনার। যখনই আমি মাই দেখেছি, তখনই বুঝতে হবে যে আমাকে এরপরে একটা নাউন আসবেই। আমাদের অনেক ক্ষেত্রেই একটা প্রবলেম সলভ করতে হয়, কিছু কোয়েশ্চেন প্যাটার্ন আছে, যে ওই কোয়েশ্চেনগুলোতে দেওয়া থাকে যে ফিল ইন দ্য গ্যাপসে কি হবে, এবং ওই গ্যাপসে হওয়ার জন্য একটা ওয়ার্ড দেওয়া থাকে, একটা ইংলিশ একটা ওয়ার্ড দেওয়া থাকলেও আমাকে বুঝে নিতে হয় ওখানে কি আমার নাউন বসবে, নাকি অ্যাডজেক্টিভ বসবে, নাকি ভার্ব বসবে, নাকি অ্যাডভার্ব বসবে। সো আজকে আমরা একটা টেকনিক শিখলাম
ওই ক্ষেত্রে আমরা নাউন অবশ্যই বসাবো যদি আমি এখানে মাই লিখি। আরেকটা উদাহরণ আমি দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। procrastinate. I was punished for my fill in the gap. ব্র্যাকেটে লেখা আছে procrastinate, আমাকে আনসার করতে হবে এখানে কি হবে। procrastinate শব্দের অর্থ হচ্ছে কাল ক্ষেপণ করা, দেরি করা। একটা কাজ আমার যে সময়ে করার কথা ছিল তার চেয়ে বেশি সময় আমি অবহেলা করে নিয়ে নিলাম। সো এই ক্ষেত্রে যেই মাত্র আমি মাই দেখতে পেলাম একটা ডিটারমিনার, সাথে সাথে আমি বুঝলাম যে এখানে procrastinate ওয়ার্ডটা নাউন হবে, which is procrastination. ওকে, আচ্ছা। সো আজকে তাহলে আমরা শিখলাম যে ডিটারমাইনার, যেটা আর্টিকেলও হতে পারে বা মাই, হার, হিজ এই টাইপের নাউন হতে পারে, পসেসিভ প্রোনাউন, ওই ক্ষেত্রে আমরা এর পরবর্তীতে নাউন বসাবো। আরেকটা হতে পারে প্রিপোজিশনের পরে। আমরা জানি প্রিপোজিশন হচ্ছে অফ, ফর, ওকে, ইন, এই টাইপের ওয়ার্ডগুলো। সো এখন আমি যদি এভাবে দেখি যে জিনিসটা, I was considered for promotion. এখন দেখেন ফর এটা একটা প্রিপোজিশন, যেই মাত্র আমি ফর ওয়ার্ডটি দেখেছি তখনই এইখানে আমাকে নাউন ইউজ করতে হবে, প্রমোশন। আমি যদি এখানে ফর প্রমোটেড দিই ওটিও ভুল, আমি যদি এখানে ফর প্রমোট দেই তাও ভুল। একমাত্র শুধুমাত্র নাউন বসালেই এই জিনিসটা আমাদের কারেক্ট হবে। তাহলে এই নাউন এতক্ষণ যা বললাম আমি যদি একটু সাম আপ করি, আমি খুব ইজিলি বুঝতে পারবো যে কখন কখন আমার নাউনটা ইউজ করতে হবে। এক, সাবজেক্ট এবং অবজেক্ট মানেই ওখানে নাউন আসবে, প্রোনাউনও আসতে পারে। দুই নম্বর হলো যখন আমরা দেখব আর্টিকেল আছে বা পসেসিভ প্রোনাউন, যেমন মাই, হার, হিজ এসব আছে, এই সবগুলোকে আমি একসাথে বলছি ডিটারমাইনার। ওই ডিটারমাইনার থাকলে এরপরে আমার নাউন ইউজ করতে হবে। এবং লাস্টলি প্রিপোজিশন যখনই আমি দেখব, ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রিপোজিশনের পর আমার নাউন ইউজ করতে হবে। এই তিনটি আমরা আজকে এখান থেকে দেখতে পেলাম। নেক্সট প্রোনাউন। আমরা নাউনের যদিও তিনটা ক্ষেত্রে নাউন ব্যবহৃত হবে শিখেছি, আরেকটি ওয়ে আছে, আরেকটা ক্ষেত্রেও বোঝা যায় যে এই ক্ষেত্রে নাউন বসবে, যেটা আমরা একটু পরে শিখবো, একটা পরের স্টেজে আসবে। প্রোনাউনের ক্ষেত্রে আমরা জানি প্রোনাউন কোনগুলো, আই, উই, ইউ, এটা এক ধরনের হতে পারে, এটাকে আমরা বলি সাবজেক্টিভ প্রোনাউন। এই যখন আমি কোনো সেন্টেন্সে এরা হবে সাবজেক্ট, সাবজেক্টকে যে নিজেই কাজটা করে, সো এরা হবে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন। মি, হার, দ্যাম, হিম এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ অবজেক্ট কিন্তু নিজে কাজ করে না সাবজেক্টের মতো। অবজেক্ট একটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, বাট ও নিজে কাজ করছে না। সো এই ধরনের প্রোনাউনগুলোকে আমরা বলছি অবজেক্টিভ প্রোনাউন। এখন আমি যদি বলি I was beating he, তাহলে এটা কখনোই কারেক্ট হবে না। অথবা আমরা অনেক সময় ইংলিশ মুভিগুলোতে বা অনেক জায়গায় একটু ভুল ইংলিশের ক্ষেত্রে দেখি মি ওয়াজ সিটিং অ্যালোন, মি ওয়াজ সিটিং অ্যালোন, এটি ভুল, কারণ মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এটি কখনোই সাবজেক্টে বসতে পারবে না। আবার হি হচ্ছে একটা সাবজেক্টিভ প্রোনাউন, এটি কখনো অবজেক্টে আসতে পারবে না। আর একটু ক্লিয়ার করি, আই এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ বিটিং পুরোটাই হচ্ছে ভার্ব। তাহলে আই ওয়াজ বিটিং, আমি মারছিলাম, কাকে মারছিলাম? হিম,
প্রহার করছিলাম। সো এখানে প্রয়োজন হচ্ছে অবজেক্ট। এখন আমরা শিখব যে কিভাবে অবজেক্ট আইডেন্টিফাই করতে হয়, যেহেতু এক্সাম্পল চলেই আসলো। আমরা সবসময় মনে রাখবো ভার্বকে দুইভাবে কোয়েশ্চেন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। একটা হচ্ছে ভার্বকে আমরা কাকে দ্বারা প্রশ্ন করব। আই ওয়াজ বিটিং হিম, আমি মারছিলাম, আমি প্রহার করছিলাম। কোয়েশ্চেন করলাম কাকে, ভার্বকে কোয়েশ্চেন করলাম কাকে প্রহার করছিলাম, আনসার আসলো হিম, তাহলে এটাই হচ্ছে অবজেক্ট। আরেকটা হতে পারে আই বট, আমি কিনেছিলাম, আমি কিনেছিলাম। এখন স্বাভাবিকতই সবাই প্রশ্ন করবে কি কিনেছিলে, ওই কি আনসারটা আসলো এ পেন। তার মানে আমরা যদি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা যে আনসারটি পাবো ওটা হচ্ছে অবজেক্ট। আমি আবার বলছি, আমরা যদি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা পাবো অবজেক্ট। তাহলে অবজেক্ট পাওয়ার দুটো ওয়ে কি, একটা হচ্ছে কাকে আর একটা হচ্ছে কি। এই দুইটা দিয়ে আমি ভার্বকে কোয়েশ্চেন করব। কাকে প্রহার করছিলাম, কি কিনেছিলাম, যে আনসারটা আসবে ওটাই অবজেক্ট। এখন আমরা শিখে গিয়েছি কোন সেন্টেন্সে অবজেক্ট অবশ্যই লাগবে। যেখানেই আমার ভার্বকে কোয়েশ্চেন করে আনসার প্রয়োজন হবে, ভার্বকে যদি কোয়েশ্চেন করি কাকে করা হলো, আনসার প্রয়োজন, তার মানে এখানে অবজেক্ট অবশ্যই দরকার। অবজেক্ট ছাড়া সেন্টেন্সটি হবে না। একইভাবে এখানে যদি আমি কি কিনেছিলাম আনসারটা না দেই তাহলে এখানেও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে না। দ্যাট মিনস অবজেক্ট দরকার। তাহলে এই পার্ট থেকে আমরা শিখলাম একই সাথে দুটো জিনিস। একটা প্রোনাউন নিয়ে কথা বলতে এসে আমরা শিখে গেলাম সাবজেক্টিভ প্রোনাউন কি, অবজেক্টিভ প্রোনাউন কি, এবং অবজেক্ট আমরা কিভাবে পাবো। থার্ডলি অবজেক্ট কখন দরকার, কিভাবে বুঝবো কখন অবশ্যই দরকার। এখন আমরা দেখব প্রোনাউনের আরো কয়েকটি প্রকারভেদ আছে। যেমন একটা হলো পসেসিভ প্রোনাউন। একটু আগে আমি বলছিলাম মাই, হিজ, হার, দেয়ার, ইয়োর, এগুলোকে বলা হয় পসেসিভ। পসেসিভ প্রোনাউন। ইংলিশ ওয়ার্ডে পজিশন শব্দের মিনিং হচ্ছে যেটা আমার সম্পত্তি, আমার দখলে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু কারো না কারো পজিশন বুঝায়। আমার ল্যাপটপ, মাই ল্যাপটপ, তার মানে এটা আমার সম্পত্তি, পজিশন বুঝাচ্ছে। হার ল্যাপটপ, তার ল্যাপটপ, তাহলে তার পজিশন বুঝাচ্ছে, তার সম্পত্তি বুঝাচ্ছে। সো এই ধরনের প্রোনাউন গুলোকে আমরা বলি পজেসিভ প্রোনাউন। এটাকে অন্যভাবে ডিটারমাইনারও বলা হয়, যেটা আমি একটু আগেই আলোচনা করেছিলাম। এগুলো একই সাথে পজেসিভ প্রোনাউন, একই সাথে ডিটারমাইনার। এই তিন ধরনের প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট, তাই আমি এই তিন ধরনের প্রোনাউন আলাদাভাবে আলোচনা করেছি। তিন ধরনের প্রোনাউন কি কি? সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউনগুলো সাবজেক্টে ব্যবহৃত হয়, অবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউনগুলো অবজেক্টে ব্যবহৃত হয়, এবং পসেসিভ প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউনগুলো সম্পত্তি বা পজিশন বোঝাতে ব্যবহৃত হয়। এর বাইরে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, যেগুলো আলাদা, স্পেশালি রিলেটিভ প্রোনাউনের জন্য আলাদা একটা অধ্যায় আসলে বরাদ্দ। আলাদা একটি লেসনের মাধ্যমে রিলেটিভ প্রোনাউনের সম্পূর্ণ জিনিসগুলো বোঝানো হলে আরো ভালো, যেটা আজকে এই সেশনে আমরা কভার করছি। আমাদের পার্ট অফ স্পিচের থার্ড থিং হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটা আমরা বাংলা ব্যাকরণে শিখে এসেছি বিশেষণ। আমরা অ্যাডজেক্টিভটা সবচেয়ে বেশি ইউজ করি মানুষের প্রশংসা করার জন্য, গুণাগুণ বলার জন্য। অবশ্যই তার প্রশংসার বিপরীতটা করার জন্য অ্যাডজেক্টিভ ইউজ করি, বাট আমি এখানে পজিটিভ সেন্সে নিয়ে আসলাম। অ্যাডজেক্টিভ বুঝায় একজন ব্যক্তি বা
অথবা একজন বস্তু এটা কেমন, কি ধরনের। যেমন আজকে আপনি চিন্তা করলেন মোবাইল নেবেন, তো বন্ধুদের সাথে আলোচনা করলেন আমি একটা মোবাইল কিনবো, কি মোবাইল কিনবো, হঠাৎ করে ও বলে ফেললো আইফোন। আপনি জিজ্ঞেস করলেন আইফোন কেন বা আইফোন কেমন, কি ধরনের। সে এক কথায় বলল এক্সেলেন্ট, চমৎকার। সো এইখানে এক্সেলেন্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন নিয়ে আলোচনা করার সময় আমি বলেছিলাম যে তিন টাইপের ওয়ার্ড দেখলে আমি বুঝতে পারবো যে এরপর নাউন আসবে। কি কি আমি আরেকবার বলছি। একটি হলো যদি সাবজেক্টে কোনো ওয়ার্ড ইউজ করতে হয় অথবা অবজেক্টে নাউন প্রয়োজন। যদি কোনো ডিটারমাইনার দেখি তাহলে বুঝবো তার পরবর্তীতে একটা নাউন আসবেই। এবং থার্ডলি হচ্ছে আমরা দেখেছি যে এবং এখানে আমি নতুন একটা প্রকার নিয়ে আসছি যে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এর পরে সবসময় কিন্তু আমাদের নাউন আসতে হবে, এটা ফোর্থ প্রকারটা আর কি। ফর এক্সাম্পল, একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম যে আই ওয়াজ আ গুড স্টুডেন্ট। সেখানে দেখেন গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। যেই মাত্র আমি অ্যাডজেক্টিভ দেখলাম এরপর যে ওয়ার্ডটা যদি আমার বসাতে হয় কোনো ওয়ার্ড, তাহলে ওই ওয়ার্ডটা অবশ্যই হবে নাউন। ওই ওয়ার্ডটা হবে অবশ্যই নাউন। তাহলে আমরা একই সাথে এখানে দুইটা জিনিস শিখতে পারি দুই দিক থেকে। একটি হলো নাউনকে বুঝাতে হলে আমার যে ওয়ার্ডটা ইউজ করতে হবে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন স্টুডেন্ট, কি ধরনের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, গুড। উল্টোভাবে বলতে পারি যখন আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করব এর পরবর্তীতে যদি কোনো নাউন ইউজ করতে হয়, যদি হয় তাহলে ওইটি হবে নাউন। কোনো ওয়ার্ড ইউজ করতে হলে ওটা নাউন হবে, অন্য কোনো ওয়ার্ড এখানে ইউজ করা যাবে না পার্ট অফ স্পিচ। সো এই চার ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে পরবর্তী যে ওয়ার্ডটা আসে ওটাই হয় নাউন। আমাদের পার্ট অফ স্পিচের ফোর্থ টাইপ হচ্ছে অ্যাডভার্ব। এবং আমি আজকের লেসনের শেষে দেখাবো কিভাবে মানুষ অ্যাডভার্বকে অবজেক্টের সাথে গুলিয়ে ফেলে, একটা উদাহরণ দিয়ে বলবো। তার আগে আমরা অ্যাডভার্ব বুঝি। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ডটা কোনো অ্যাডজেক্টিভকে বোঝায়। কেমন অ্যাডজেক্টিভ? যেমন আমি বললাম আইফোন ভালো, আমাকে জিজ্ঞেস করা হলো আইফোন কেমন ভালো, আমি বললাম আইফোন অনেক ভালো, ভেরি গুড। এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। আবার হতে পারে অ্যাডভার্ব কোনো ভার্বকেও বোঝাতে পারে। যেমন আই ওয়াজ ড্রাইভিং, আমাকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে গাড়ি চালাচ্ছিলে, ধীরে না দ্রুত? তো আমি বললাম আই ওয়াজ ড্রাইভিং ফাস্ট। এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব যেটা বোঝাচ্ছে ড্রাইভিংকে, যে কিভাবে ড্রাইভিং করছিলে। লাস্টলি দেখা যাচ্ছে যে একটি অ্যাডভার্ব এটা আবার অন্য অ্যাডভার্বকে বোঝাতে পারে। যেমন আমি বললাম যে আই ওয়াজ রাইটিং ফাস্ট, আমি দ্রুত লিখছিলাম। আমাকে বলা হলো কত দ্রুত লিখছো, আমি বললাম যে ভেরি ফাস্ট, ভেরি কুইকলি। সো আমরা শিখলাম তিনটা জিনিস এখান থেকে শিখলাম। কি কি? একটি হলো অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে বুঝায়, অ্যাডভার্ব একটি ভার্বকে বুঝায়, অ্যাডভার্ব একটি অন্য অ্যাডভার্বকে বোঝায়। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু কোয়েশ্চেন করছি যে কিভাবে। ফর এক্সাম্পল, আইফোন ইজ গুড, আইফোন খুবই ভালো। কেমন ভালো, কি ধরনের ভালো, সেইখানে আমরা কেমন কোয়েশ্চেন করছি, নেচারটা। সো খুবই ভালো, ভেরি ওয়েল। একইভাবে আমি জিজ্ঞেস করলাম যে আই ওয়াজ ড্রাইভিং, আমি গাড়ি চালাচ্ছিলাম, কিভাবে? এখানে আমি আনসার করলাম ফাস্ট, FAST, ফাস্ট, খুব দ্রুত। সো এটাও একটা অ্যাডভার্ব, কারণ আনসার দিচ্ছে, ভার্বকে কোয়েশ্চেন করে আনসার দেওয়া হচ্ছে। লাস্টলি আমি জিজ্ঞেস করলাম যে আই ওয়াজ রাইটিং ফাস্ট, কত দ্রুত তুমি লিখছিলে? বললো ভেরি ফাস্ট। সো এখানে ভেরিটা আবার অ্যাডভার্ব, কিন্তু এই ভেরি ফাস্টকে বোঝাচ্ছে, ফাস্ট বোঝাচ্ছে রাইটিংকে।
এইখানে হচ্ছে ডিফারেন্স। আমরা কেন এই জিনিসটা বললাম এটার একটু পরে একটা যে নিয়ে আসতেছি, সেটা হলো 3 ধরনের অ্যাডভার্ব হয়। আমি আবার বলছি 3 ধরনের অ্যাডভার্ব হয়। একটা হয় অ্যাডভার্ব অফ টাইম, সময়। যেমন আজকে আমরা এই লাইভ সেশনটি নিচ্ছি, কখন নিচ্ছি? ইন দি ইভিনিং, সময়। সো যখন আমি একটি ভার্বকে কোয়েশ্চেন করব, আস্ক ভার্ব when, তখন আসবে টাইম। আমি আবার বলছি, যখন আমরা ভার্বকে জিজ্ঞেস করব when, তখন যে আনসারটি আসবে ওটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাগেইন নাম্বার 2, অ্যাডভার্ব অফ প্লেস, স্থান। কোন স্থানে? আজকে আমরা এই লাইভ সেশন নিচ্ছি, লেটস সে আজকে আমরা ঢাকায় বসে এই লাইভ সেশন নিচ্ছি। সো কোন স্থান? ইন ঢাকা। সেখানে ইন ঢাকা, ঢাকা শব্দটি হচ্ছে নাউন, কিন্তু যখন আমরা ইন ঢাকা বলছি তখন হলো অ্যাডভার্ব অফ প্লেস। দ্যাট মিনস যখন আমরা ভার্বকে জিজ্ঞেস করব আস্ক ভার্ব হোয়ার, কোথায়। লাস্টলি হচ্ছে 3 টাইপ অ্যাডভার্ব অফ, যে জিনিসটাকে আমরা বলছি যে কিভাবে করছে এটা। সো লেটস সে এটা নেচার, যে কিভাবে করছে জিনিসটা। ওকে, সো যখন আমরা বলবো কিভাবে করছে তখন আসবে হাউ। যে একটু আগে যে আনসারগুলো আসছিল, যে ফাস্ট, কিভাবে গাড়ি চালাচ্ছিলে, খুব দ্রুত। কিভাবে লিখছিলে, খুব দ্রুত। সো এই আনসারগুলো তখন আমার চলে আসছে অ্যাডভার্ব অফ, কিভাবে, নেচারটা কি, তোমার কাজের স্পিডটা কেমন ছিল। একটু আগেই আমরা বলছিলাম যে আমরা অ্যাডভার্বের সাথে অবজেক্টকে মিলিয়ে ফেলতে পারি। আমরা মনে করতে পারি এটা অবজেক্ট, কিন্তু আসলে এটা অবজেক্ট না। লেটস সে আই ওয়েন্ট টু স্কুল। I went to school. এখন যদি আমরা জিজ্ঞেস করি এখানে সাবজেক্ট কি, অবশ্যই I, ভার্ব কি, অবশ্যই went, এবং টু স্কুল, এটি কি, এটি কি অবজেক্ট? একটু চিন্তা করে দেখি। অবজেক্ট হলে আমি কিন্তু এই ওয়েন্টকে কোয়েশ্চেন করতাম কি অথবা কাকে দিয়ে। অবজেক্ট হলে আমরা কোয়েশ্চেন করতাম ভার্বকে কি অথবা কাকে দিয়ে। লেটস সে কি যাচ্ছ, এটা কোনো আনসার হয় না এখানে। কি যাচ্ছ তো কোয়েশ্চেনই হয় না। কাকে যাচ্ছ, এটাও কোনো কোয়েশ্চেন হয় না। দ্যাট মিনস টু স্কুল এটা অবজেক্ট না। ওকে, সো টু স্কুল জিনিসটা কি, আমরা একটু কোয়েশ্চেনটা চেঞ্জ করে দেই। ওয়েন্টকে আমি কোয়েশ্চেন করি কোথায় যাচ্ছ। আমি ওয়েন্টকে যদি কি দ্বারা প্রশ্ন করি, এটা কোনো প্রশ্নই হয় না। আমি যদি ওয়েন্টকে কাকে দ্বারা প্রশ্ন করি, সেই প্রশ্নও হয় না। তাহলে আমরা ওয়েন্টকে কোয়েশ্চেন করলাম কোথায়, কোথায় যাচ্ছিলাম আমি। সো আনসার হচ্ছে টু স্কুল। এইটি হলো অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় যাচ্ছি, টু স্কুল। এই সেন্টেন্সটাতে অবজেক্ট আনা যাবে। I was taking my brother to school. এখানে I হচ্ছে সাবজেক্ট, was taking নিয়ে যাচ্ছিলাম। এই নিয়ে যাচ্ছিলামকে যদি এখন আমি কি দ্বারা প্রশ্ন করি, কি নিয়ে যাচ্ছিলাম, এখানে কিন্তু উত্তর নেই, কারণ কি উত্তর আসে একটা বস্তুর। কি দিয়ে একটি উত্তর আসে যেটা হবে একটা বস্তু।
আমি এখানে নিয়ে যাচ্ছিলাম একজন ব্যক্তিকে, তো প্রশ্ন করলাম কাকে নিয়ে যাচ্ছিলাম, আনসার হচ্ছে মাই ব্রাদার, এটি হবে অবজেক্ট। লাস্টলি কোথায় নিয়ে যাচ্ছিলাম, টু স্কুল, এটি হলো অ্যাডভার্ব। আশা করি আজকের লেসনের পরে আমরা এই মিস্টেকটি কখনোই করব না যে আমরা একটা সেন্টেন্সে যে জিনিসটাকে আসলে অবজেক্ট ভাবছি একবার আমরা ভার্বকে প্রশ্ন করে নিব। যদি কি দিয়ে প্রশ্ন করে এবং কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে এটি আসলেই অবজেক্ট। আর যদি এই দুটো দিয়ে উত্তর না পাই তখন আমরা ভার্বকে কোয়েশ্চেন করব কখন, অথবা কোথায়, অথবা কিভাবে দিয়ে। তাহলেই আমরা আসলে বুঝতে পারবো যে এই জিনিসটা কি অ্যাডভার্ব নাকি এটি অবজেক্ট। সো আমরা পার্ট অফ স্পিচের চারটি পার্ট দেখে ফেললাম। একটি হলো নাউন, সেকেন্ডে আমরা দেখলাম প্রোনাউন, থার্ড আমরা দেখলাম অ্যাডজেক্টিভ, ফোর্থে আমরা দেখলাম অ্যাডভার্ব। এখন আমরা দেখব ভার্ব। আমরা শুরুতেই শিখেছিলাম যে একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে। আমরা মনে করতে পারি যে সাবজেক্ট না থাকলেও হবে, কিন্তু ওখানে সাবজেক্ট আছে যেটি উল্লেখ করার প্রয়োজন হয় না। যেমন স্পিক, অ্যারাইভ, যেখানে আদেশ দেওয়া হচ্ছে, এখানে কিন্তু সাবজেক্ট ইউ আছে, এটি একটু আগেই আমি বলেছি। সেকেন্ড হলো ভার্ব। ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স হবে না। আমি আবার বলছি, ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স হবে না। আরো স্পেসিফিক করে বললে ফাইনাইট ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। এই মুহূর্তে হয়তোবা আমরা একটু থামতে হবে আমাদেরকে। কেন থামতে হবে? ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, এটা তো আমরা অনেকেই জানি সম্ভবত। তো ফাইনাইট ভার্বটা কি, এই জিনিসটা হয়তো আমরা অনেকেই প্রথমবারের মতো শুনছি, অথবা অনেকবার পড়ে থাকলেও আমরা কখনোই ক্লিয়ার ছিলাম না আসলে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন জিজ্ঞেস করা হবে কোনো কিছুর সংজ্ঞা অথবা কোনো ডেফিনেশন, কখনো এটার বাংলা মিনিং বলা সমীচীন নয়, কারণ আমার কাছে এটার বাংলা অর্থ জানতে চাওয়া হয়নি, আমার কাছে জানতে চাওয়া হয়েছে এটির সংজ্ঞা, জিনিসটা কি। তো যখন বলবে আমাকে জিনিসটা কি, তখন আমি উদাহরণ দিয়ে বলবো, অথবা তার সংজ্ঞাটা বলবো, অথবা তার ফাংশন, কাজগুলো কি তা বলবো। আজকে আমি ফাইনাইট ভার্বের ক্ষেত্রে জিনিসটা বলবো এইভাবে যে ফাইনাইট ভার্বগুলো কোনটা কোনটা ফাইনাইট ভার্ব। এক নম্বর ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা আসি, ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা? আমরা ক্লাস 4-5 থাকতে শুরু করেছিলাম এইভাবে শিখা, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, এইভাবে, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট ফর্ম হচ্ছে এক ধরনের ফাইনাইট ভার্ব। আমি আবার বলছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে V1ও বলে থাকি জাস্ট প্রকাশ করার জন্য, বাট এভাবেই শিখি আমরা প্রেজেন্ট ফর্ম, এটি ছাড়া কখনো আমাদের একটি সেন্টেন্স হবে না, কারণ এটি একটা ফাইনাইট ভার্ব। একটি না একটি ফাইনাইট ভার্ব সেন্টেন্সে থাকতেই হবে। দ্বিতীয়টি হলো অক্সিলারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলারি শব্দের বাংলা অর্থ হচ্ছে সহায়ক ভার্ব, যে ভার্বটি সহায়তা করে। যেমন আই এম মেক হয় না, হয় আই এম মেকিং। এখানে শুধু মেকিং এম ছাড়া কখনোই আসতে পারতো না। আমি আবার লিখছি জিনিসটা সুবিধার জন্য, আই এম মেকিং এ রিপোর্ট অর ক্রিয়েটিং এ রিপোর্ট। খেয়াল করে দেখেন, এইখানে যদি আমি এম ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, আই মেকিং এ রিপোর্ট, হয় না সেন্টেন্স। এখানে মেকিং কে সাহায্য করছে এম, এম ছাড়া মেকিং কখনো আসতে পারবে না। কারণ হলো এম হচ্ছে ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্ব। ফাইনাইট ভার্ব ছাড়া কখনো একটি সেন্টেন্স হবে না। আমরা আজকে বারবার এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে নেই যে ফাইনাইট ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না।
এখন আসি আমরা থার্ড টাইপে। থার্ড টাইপটা আসলে আগেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে পাস্ট ফর্ম। আমি আবার বলছি পাস্ট ফর্ম কোনটা, একটু আগে বলেছিলাম ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। প্রথমে বললাম ডু, এটা প্রেজেন্ট ফর্ম, ডিড এটা পাস্ট ফর্ম, ডান এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। সো ডিড হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। সো আমরা আজকে লিটারেলি ভালোভাবে জেনে নিব এবং মনে রাখবো যে ফাইনাইট ভার্ব কোন কোন ধরনের ভার্বগুলো ফাইনাইট ভার্ব: প্রেজেন্ট ফর্ম, অক্সিলারি ভার্ব, পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, অক্সিলারি ভার্ব, এই তিনটার একটি ছাড়া কখনোই একটি সেন্টেন্স হবে না। আমি আবারও বলছি, এই তিনটির একটি ছাড়া কখনো সেন্টেন্স হবে না, যেটা আমরা একটু পর আরো কিছু উদাহরণের মাধ্যমে দেখব। এখন আমরা দেখি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলো কি কি? আচ্ছা, নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল। একটু পরে ব্যাখ্যা করছি প্রেজেন্ট পার্টিসিপল কি। নাম্বার 2, পাস্ট পার্টিসিপল। and number 3, infinitive। একটা জিনিস খেয়াল করে রাখবেন যে আজকের এই লেসনে আমরা কিন্তু শুধু ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট ভার্ব কি তা শিখছি না, সেই সাথে এটাও শিখছি কখন কোনটি ব্যবহৃত হয়। স্পেশালি নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে জানা খুবই প্রয়োজন যে কখন কোনটি ব্যবহৃত হয়। এটি কেন বলছি? আমি বলেছি ফাইনাইট ভার্ব হলো প্রেজেন্ট ফর্ম। এটা কখন ব্যবহার করব? প্রেজেন্ট টেন্সে, যেটা আমরা এখন করছি বা সব সময় করি, রাইট? আচ্ছা, এখন করি বা সব সময় করি। সেকেন্ড হলো পাস্ট ফর্ম, যেটা আমি আগে করেছিলাম, ওকে। এন্ড থার্ডলি হচ্ছে অক্সিলারি ভার্ব, সহায়ক ভার্বগুলো, যেটা আরেকটি ভার্বকে সাহায্য করার জন্য আসে। নন ফাইনাইট ভার্ব কি? প্রথম হলো পাস্ট পার্টিসিপল। একটু আগে বলেছিলাম ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। এই 3 নম্বর ক্যাটাগরিটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যখন আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। ক্রিয়েটিং, মেকিং, লেকচারিং, বোর্ডিং, এই টাইপের বিভিন্ন ওয়ার্ড যখন আমরা আইএনজি ব্যবহার করি তখন এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। থার্ডলি হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে যখন আমরা টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি। ফর এক্সাম্পল, টু মেক, টু ডু, টু ক্রিয়েট। আবার বলছি, টু মেক, টু ডু, টু ক্রিয়েট। সো এই ওয়ার্ডগুলো যখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু আনি তখন কিন্তু ওটাকে আমরা বলি ইনফিনিটিভ। এখন আমরা শিখবো আমরা কোনটি কখন ইউজ করব। আই গেস এটা একটু ইন্টারেস্টিং। প্রথম সেন্টেন্সটি আমি দেখি, আই ওয়াচড এ বার্ড ফ্লাইং। আমরা এখন এই সেন্টেন্সটাকে ভাঙবো, প্রত্যেকটা পার্ট কোনটা কি বোঝায় ওটা শিখবো। প্রথমে আমি দেখতে পাচ্ছি আই, সাবজেক্ট এবং প্রোনাউন, আমরা বুঝতেই পারছি। সেকেন্ড হলো ওয়াচড, ভার্বের পাস্ট ফর্ম।
আমি দেখছিলাম, দেখেছিলাম, নট দেখছিলাম, দেখেছিলাম, কন্টিনিউয়াস না, জাস্ট পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। কি দেখেছিলাম? এ বার্ড, একটি পাখি। একটি পাখি দেখেছিলাম, তো ওই পাখিটি কি করছিল? ফ্লাইং, উড়ে যাচ্ছিল। এখানে আমি পেয়েছি একটি সাবজেক্ট, যেহেতু এটা পাস্ট ফর্ম, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ভার্বটা ছাড়া এই সেন্টেন্সটা কমপ্লিট হতো না। যেমন আমি যদি বলতাম আই ওয়াচিং এ বার্ড ফ্লাইং, তাহলে এটা ভুল ইংলিশ। আই ওয়াজ ওয়াচিং বললে হতো, যে ফাইনাইট ভার্ব আমার লাগবেই। ওকে, এবং এ বার্ড এখানে অবজেক্ট। ফাইনালি ফ্লাইংটা কি? ফ্লাইং হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল। কেন এখানে ইউজ হয়েছে একটু পরে বুঝাচ্ছি। সেকেন্ড এক্সাম্পলে আসে, I saw a boy beaten. I subject, saw দেখেছিলাম, ফাইনাইট ভার্ব যেহেতু পাস্ট ফর্ম, a boy একটি বালককে, একজন বালককে। সো এখানে হচ্ছে a boy অবজেক্ট, beaten যে সে প্রহারিত হচ্ছিল, তাকে মারা হয়েছে। এখানে স হচ্ছে পাস্ট ফর্ম, তাই এটি ফাইনাইট ভার্ব। বিটেন, বিট বিট বিটেন, অথবা শুধু লাস্ট শুধু বিটও হতে পারে। সো এই বিটেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই এটি হলো এখানে নন ফাইনাইট ভার্ব। লাস্টলি আই ওয়েন্ট দেয়ার টু মিট মাই গ্র্যান্ডপা। আই সাবজেক্ট, ওয়েন্ট গিয়েছিলাম, পাস্ট ফর্ম, দেয়ার অ্যাডভার্ব কোথায় গিয়েছিলাম, নট অবজেক্ট। টু মিট দেখা করতে, টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা ইনফিনিটিভ। কাকে দেখতে? কার সাথে দেখা করতে? মাই গ্র্যান্ডপা। সো এখন আমরা বুঝি যে কেন এখানে ফ্লাইং হয়েছে। এটা তো ফ্লিউন হতে পারত, পাস্ট পার্টিসিপল হতে পারত, এরপর এখানে হতে পারতো আই স এ বয় বিটেন, এখানে তো বিটিং হতে পারতো। আই ওয়েন্ট দেয়ার টু মিট, টু মিট কেন হয়েছে? মিটিং হতে পারতো, মিট ম্যাট ম্যাট হতে পারতো, কেন হলো? আনসার হলো, এটা দিয়েই শুরু করি। ইনফিনিটিভ ব্যবহৃত হবে যখন আমরা একটা উদ্দেশ্য বুঝাবো, পারপাস। পারপাসটা আমরা কিভাবে বুঝবো? ভার্বকে কোয়েশ্চেন করব, কেন আমি গিয়েছিলাম, কেন গিয়েছিলে, যে আনসারটা আসবে ওই আনসারটি হবে ইনফিনিটিভ, উদ্দেশ্য বুঝাবে। আমি আবার বলছি, ভার্বকে যখন আমরা কেন দিয়ে কোয়েশ্চেন করব তখন ওটি হবে ইনফিনিটিভ, টু যুক্ত ভার্ব। এবার এখানে দেখি, এখানে ফ্লাইং কেন হয়েছে, পাস্ট পার্টিসিপল কেন হয় না? বিকজ আমি যে পাখিটাকে দেখছিলাম, পাখিটা নিজে নিজেই উঠছিল, ওকে কিন্তু ওড়ানো হচ্ছিল না, রাইট? সো এইখানে আমরা ছোটবেলায় শিখে এসেছি ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এই ভয়েসটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা বোঝানোর জন্য কিন্তু আমরা ভার্বের সাহায্য নেই। ভার্ব দিয়ে আমরা বুঝি সাবজেক্ট নিজেই কাজটি করছে না ওকে করানো হচ্ছে। এভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বুঝি। এইখানেও জিনিসটা সেম। আমি যে অবজেক্টের কথা বলছি এইখানে এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এই ভার্বটার জন্য। এই বার্ড সে কি নিজেই উঠছিল না তাকে উড়ানো হচ্ছিল? আনসার হচ্ছে অ্যাক্টিভ। একটি পাখি নিজে নিজেই উড়ে, সে নিজেই কাজটি করছে, এই কারণে এখানে হবে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের আইএনজি। আমি আবারও বলছি, প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব যখন আমরা বুঝবো এই ভার্বটি কাজ যিনি করছে তিনি নিজে নিজেই করছেন। সো ওই ক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি ব্যবহার করব। সেকেন্ডলি, কখন পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে? উল্টাটা, প্যাসিভ বুঝালে। প্যাসিভ কিভাবে বুঝাচ্ছে? বালক নিজেকে নিজে মারছে, এটা এখানে তা বুঝাচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে যে বালকটাকে কেউ মারছে, বালকটি প্রহারিত হচ্ছে। সো এই কারণে এখানে হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দেই, আজকেই আমি একটা ইনসিডেন্টের শিকার হতে পারতাম, ওই ইনসিডেন্টটার উদাহরণ দিয়ে বলি। আজকে যখন আমি এখানে আসলাম, আমি বাইকে আসছিলাম,
পাঠাও রাইডে। সো আমার বাইক আমি আসার পর দেখলাম যে আমার ব্যাগের চেন খোলা, যেখানে ল্যাপটপ ছিল। দ্যাট মিনস কেউ হয়তোবা চেষ্টা করেছিল, অথবা আমি ভুলেই খোলা রেখেছি, আমি জানি না, হয়তোবা কেউ চেষ্টা করেছিল ওই চেনটা খোলার এবং ল্যাপটপটা নেওয়ার, বা ব্যাগে মূল্যবান কিছু থাকলে ওটা নেওয়ার। সো যাই হোক, আল্লাহর রহমতে নিতে পারে নাই। যদি চুরি হতো তাহলে আমি বলতাম মাই ল্যাপটপ ওয়াজ স্টোলেন। এই সেন্টেন্সটা বানানো একদম সোজা, যেহেতু এটা প্যাসিভ ভয়েস। এখন আমি অন্যভাবে বলবো, আই ফাউন্ড মাই ল্যাপটপ স্টোলেন অর ব্রোকেন। আমি আমার ল্যাপটপটাকে খুঁজে পেলাম এসে যে এটা না, ওটা চুরি হয়ে গেছে বা ওটা ভেঙে গেছে। এখন একটু চিন্তা করে দেখি, আমরা ল্যাপটপ কখনো নিজেকে নিজে ভাঙতে পারে না, কারণ এখানে জাদুকরি কিছু নাই, জাদুর মতো ল্যাপটপটা জীবন্ত হয়ে গেল ডিজনির কোনো মুভির মতো, তা কিন্তু না। এবং ব্রোকেন, একটা ল্যাপটপ কখনো নিজেকে নিজে ভাঙতে পারে না, সেম জিনিস। সো এখানে আমরা পেসিভ বুঝতে পারছি। যখন এই ভার্বটি দিয়ে পেসিভ কিছু বুঝাবো, তখন এখানে পাস্ট পার্টিসিপল হবে। নট স্টিলিং, যেহেতু ল্যাপটপ নিজেকে নিজে চুরি করতে পারে না। নট ব্রেকিং, ল্যাপটপ নিজেকে নিজে ভাঙতে পারে না। সো এটি হবে স্টোলেন অ্যান্ড ব্রোকেন। তাহলে ভার্ব থেকে আমরা আজকে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, যেই জিনিসটা শেখার মাধ্যমে আমরা ফেসবুকের কিছু স্ট্যাটাসের ভুল ধরবো। আমরা ফেসবুকে প্রায় সময় এভাবে দেখি যে আই ওয়াজ গ্রান্টিং স্কলারশিপ। সো এখন দেখেন যে আই ওয়াজ গ্রান্টিং এ স্কলারশিপ, এর মানে কি? আমি একটা স্কলারশিপ দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমরা তা বুঝতে চাই নাই, আমরা বুঝতে চাচ্ছিলাম যে আমি একটা স্কলারশিপ পেয়েছি। সো ওই ক্ষেত্রে হবে গ্রান্টেড, অর্থাৎ আমাকে দেওয়া হয়েছে স্কলারশিপ, আমি কিন্তু স্কলারশিপ দিই নাই। সো ফেসবুকে এই ধরনের আপনারা অনেকগুলো ভুল ধরতে পারবেন, যে আই এম মেক লেখা আছে, আই এম মেক মাই ওন রিপোর্ট। এগুলো যেহেতু ছোটখাটো ভুল, এগুলো আমাদের চোখে ধরা পড়ছে। তো যখন আমরা একটা লং সেন্টেন্স লিখি, ওই সেন্টেন্স যখন আমরা নিজেরাই চেক করি, আমরা অনেক সময় বুঝি না যে এখানে ভুল কেন করেছি, মানে এত বড় সেন্টেন্স, কমন সেন্টেন্স না। তখনই আমাদের এই পার্ট অফ স্পিচ হেল্প করবে, যে পার্ট বাই পার্ট যখন প্রত্যেকটা ওয়ার্ড কেন কোনটা ব্যবহার করেছি এটা আমরা বুঝতে পারবো। তখনই আমরা বুঝবো আমার এই সেন্টেন্সটি সঠিক হয়েছে নাকি হয় নাই। ওকে, ইংলিশ নিয়ে যে এই যে এতগুলো কথা বলছি, ইংলিশের গ্রামার শিখতে হচ্ছে, কেন শিখতে হচ্ছে? প্রথমে আমি একটা কথা বলে রাখবো, আমরা এটা ইন্টারমিডিয়েটে হয়তো বা শিখেছি, ইমপ্লিসিট লার্নিং, এক্সপ্লিসিট লার্নিং। ইমপ্লিসিট যেটা আমরা করে করে শিখি, আরেকটি হচ্ছে এক্সপ্লিসিট লার্নিং, যেটা আমরা নিয়ম কানুন মেনে শিখি। ইন্টারের একটি গল্প আছে, যে আমাদের সময় ছিল, দুজন ছেলে, একজন লাইক, ধরেন আমি গল্পটা অন্যভাবে বলি, যে আপনি ভাষা শিখতে গেলেন আজকে চাইনিজ। দুইটা কাজ করা যায়, যে আপনারা দুই বন্ধু, এক বন্ধু আপনারা বই নিয়ে বসে গেলেন, বই অনুযায়ী শিখতে চাচ্ছেন, আরেকজন আপনারা শিখতে চাচ্ছেন না আমি কয়েকজন চাইনিজের সাথে থেকে থেকে ওদের কাছ থেকে ভাষা শিখবো, ওইটা মোর বেটার ওয়ে। তাহলে রুলগুলো কেন শিখতে হবে? আমাদের রুলগুলো শিখতে হবে আমাদের রিটেনের যতগুলো ভুল আছে ওই ভুলগুলো দূর করার জন্য। এটার একটা কমন উদাহরণ দেই, আমরা যেসব ভুল ধরতে পারি, যখন আমরা দেখি যে ফেসবুকে ওই ধরনের ভুল দিয়ে কেউ লিখেছে, আমরা কিন্তু তাকে একটু অবজ্ঞার চোখে দেখি, যে ও এই ভুলগুলো করেছে, ও ইংলিশ পারে না। এটাও খেয়াল করে দেখি না, এটা কি ওর টাইপও হলো, মানে ইচ্ছাকৃত ভুল করেছে, সে জানে না বলে, নাকি সে ভুল করেছে এটা একটা মিস্টেক, সে খেয়ালই করেনি এটা ভুল হয়েছে, হয়তো একটা স্পেস বেশি পড়েছে, অটো কারেকশন হতে পারে, অনেকভাবে হতে পারে। সো আমি অবশ্য ডেফিনেটলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ইমপ্লিসিট লার্নিংকেই, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করে করেই শিখতে বলবো। কারণ যদিও অনেকে আমাদেরকে হেয় করে, প্রথমে শেখার সময় আমরা অনেক ভুল বলি, তখন অন্যরা হাসাহাসি করে এটা নিয়ে। সো আপনি যদি ওদের দিকে তাকান, আপনি কখনো শিখতে পারবেন না।
যখন আপনার শেখা হয়ে যাবে, একদিন তারাই এসে আপনাকে বলবে, বাহ তুমি অনেক সুন্দর ইংলিশ বলো, কিভাবে শিখলা? তখন আপনার বলা উচিত যে আপনার এইসব কথা শুনে শুনে আমি শিখে গেলাম। প্রত্যেক দিন প্রতিনিয়ত এসে আমাকে যে খোটা দিচ্ছেন, ওটা শুনতে শুনতে আমার জেদ চেপেছিল, আমি আরো ভালোভাবে ইংলিশে কথা বলা শিখলাম। সো দেখেন, আলটিমেটলি কিন্তু আপনার অবজেক্টিভ কিন্তু আপনার ফুলফিল হয়েছে। সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যা হচ্ছে তার এইসব কথায় কান দেওয়ার কারণে আপনি কয়েক মাস পিছিয়ে গেছেন। এটা কয়েক মাস আপনার আগে আসার কথা ছিল। এত ভালো ইংলিশ আপনি আরো আগে পারতেন। আর গ্রামাটিক্যাল রুল, কারেক্ট গ্রামার হচ্ছে কিনা, এটা স্পিকিং এর চেয়ে রিটেনে আরো বেশি জরুরি। এই জন্যই আমরা গ্রামাটিক্যাল রুলস, আজকে যে পার্ট অফ স্পিচ শিখলাম, সেন্টেন্সের প্রত্যেকটা অংশ, এই জিনিসগুলো আমরা এই জন্যই দেখবো, ভালোভাবে জেনে রাখবো, সো দ্যাট আমি যখন একদিন কোনো একটা জায়গায় কোনো একটা আর্টিকেল লিখবো, কোনো একটা কাজের জন্য কোনো একটা রিপোর্ট লিখবো, আমি নিজেই দেখে যাতে বুঝতে পারি এখানে কোনো ভুল নেই, যাতে আমার টিচারের ইমপ্রেশন বা আমাকে যিনি ইভালুয়েট করছেন ওনার ইমপ্রেশন আমার প্রতি অনেক হাই হয়, যে না ছেলেটা অনেক ভালো পারে, স্টুডেন্টটা অনেক, মেয়েটা অনেক ভালো পারে। সো আমরা পার্ট অফ স্পিচের 5টি পার্ট দেখলাম। আবার বলছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। বাকি 3টি আমি এত ডিটেলস না বলে শর্টকাট বলে যাব। একটি হলো কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। এই 3টা পার্ট অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ফার্স্ট 5 ওয়ান্স। কনজাংশন কোনগুলো? যেটি দুটি ক্লজকে যুক্ত করে অথবা দুটি সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে, এবং, এন্ড, বাট, অর, নর, এই ওয়ার্ডগুলো। প্রিপোজিশন কোনগুলো? প্রিপোজিশন হচ্ছে কনজাংশন, হোয়ার, হোয়েন, এগুলোও হতে পারে। প্রিপোজিশন হচ্ছে ইন, অফ, একটু আগে যেগুলো আমি বলছিলাম, প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, অফ দিয়ে, ফর দিয়ে, ইন, অফ, ফর, টু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আর ইন্টারজেকশন হচ্ছে যেগুলো আমরা দুঃখ প্রকাশ করার জন্য কিছু ওয়ার্ড ইউজ করি, ফর এক্সাম্পল আলাস, আলাস, তারপরে ইউজ করি ওয়াও। আমাদের এক্সপ্রেশনের জন্য আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি ওগুলো হচ্ছে ইন্টারজেকশন। কনজাংশন হলো অ্যান্ড, অর, নর, বাট, এই ওয়ার্ডগুলো। সো পার্ট অফ স্পিচের মোটামুটি আমরা সবকিছুই কভার করেছি। সো ফাইনালি আমি একটা কথাই বলতে চাই যে এই পার্ট অফ স্পিচ 5 প্রকার, 8 প্রকার, এটা কি আমার মনে রাখা দরকার, মুখস্থ? আমি বলবো না। আমার দরকারটা কি, প্রয়োজনটা কি? একটাই আমার উদ্দেশ্য, আমি যখন যে কোনো জায়গায় একটা ইংলিশে কিছু লিখব, সেটা ইমেইল হোক, সেটি আমার পরীক্ষার খাতায় কোনো লেখা হোক, অথবা কারো উদ্দেশ্যে কোনো চিঠি হোক, যাই হোক, ওই ইংলিশে আমি আমার নিজের ভুলগুলো ধরে শুদ্ধভাবে লিখতে পারছি কিনা। তো এটা করে কি লাভ? ওই আবারও বলছি, ইমপ্রেশন। আমি যত ভালো লিখবো আমাকে ততই হাই রিগার্ড করা হবে। স্টুডেন্টরা অনেক সময় ভাইয়াদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনারা এই কাজগুলো কিভাবে পারেন, আপু আপনারা এই কাজগুলো কিভাবে পারেন, কিভাবে করছেন? যে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি এত সুন্দর করে কিভাবে এই জিনিসটা বানান, আপনি কিভাবে এই কাপড়টা বানান, কারণ সে পরিশ্রম করে, কষ্ট করে, নিজের ভুলগুলো ধরে ধরে এই জিনিসগুলো শিখে এসেছে। এই এতগুলো কাজের ফসল হচ্ছে আজকের এই সাকসেস, যার জন্য আমরা গিয়ে তাকে জিজ্ঞেস করছি, আপু এত সুন্দর করে আপনি কাপড়টা কিভাবে বানান, এত সুন্দর করে আপনি কিভাবে জিনিসটা লিখেন। এটা কিন্তু একদিনে আসেনি, কষ্ট করতে করতে এসছে। আমরা অফেন একটা জিনিস ভুল বলি, আমরা সবসময় বলি ওর মেধা, ও তো অনেক মেধাবী, ওর সাথে আমি পারবো না। অ্যাবসলিউটলি রাবিশ, ভুল কথা। মেধাবী এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরিশ্রম করা, কতটুকু ডেডিকেশন আমি দিচ্ছি, এটার পিছনে আমার ইচ্ছা আছে কিনা, আমি এটার পিছনে অদম্য কিনা। কারণ যে জিনিসটা আমি ভালোভাবে চাই, আমি যদি মুখে বলি আমি আসলেই চাই এই জিনিসটা, কিন্তু এর পিছনে আমি কোনো কষ্ট করলাম না, কারো কাছে গেলাম না, তাকে জিজ্ঞেস করলাম না কিভাবে তুমি পেরেছো, আমরা গিয়ে জিজ্ঞেস করি উল্টা, এটা ভাই আমি তো পারতেছি না, এটা একটু করে দাও। একটা মাছ ধরার গল্প ছিল ওটার মতো, যে এক লোক দেখলো যে তার পাশের জন কোনো মাছ ধরতে পারেনি, সে একের পর এক মাছ ধরে গেছে। সো দয়া করে সে পাশের জনকে মাছ দিতে গেল। পাশের জন যে কথাটা বললো যে আমার মাছ লাগবে না, তুমি আমাকে দেখিয়ে দাও যে মাছ কিভাবে ধরতে হবে। সো আমাদের সবাইকে ইমপ্রুভ করার জন্য এই জিনিসটা শিখতে হবে যে কিভাবে ওই জিনিসটা করতে হয়, নট আমাকে এটা করে দেন, আমার নিজের কখনো ইমপ্রুভমেন্ট হবে না।
সো ইংলিশের আজকে আমি বেসিক একটি পার্ট নিয়ে আলোচনা করলাম, আশা করি পরবর্তীতে আরো অনেক কিছু আপনারা শিখবেন। বাট আমি চাই যে একটা জিনিস আমরা সবাই ফলো করি, যে না আমাদের খাটতে হবে, কথা বলতে হবে, জিনিসগুলো দেখতে হবে, শিখতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখন ইন্টারনেটের যুগ, সবাই মোবাইলে ইন্টারনেট নিয়ে বসে আছে, ইন্টারনেটের নাই এমন কিছু নাই, কোনো বই লাগবে না। হঠাৎ করে একটা কোয়েশ্চেন মাথায় আসলো, আচ্ছা এটার পর কি ফর হবে নাকি অফ হবে নাকি টু হবে নাকি বাই হবে, সেন্টেন্সটা লিখে সার্চ দিয়ে দেন গুগলে, কারেক্ট আনসার কেন, সবকিছু রিজন দিয়ে দিবে। সো এইভাবেই আমাদেরকে আসলে শিখতে হবে, কষ্ট করতে হবে, কোনো কিছু আসলে কষ্ট ছাড়া হবে না। সো সো ধন্যবাদ সবাইকে আজকের এই লাইভ সেশনে থাকার জন্য। দেখা হবে, ধন্যবাদ।